প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা শুনছো প্রেত চক্র, যেখানে প্রেতেদের বসবাস। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে একসাথে স্বাগত আছি প্রেত চক্রের আরও একটা নতুন এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। কথা মতো আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায় তোমাদের জন্য 106 নম্বর এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজ 106 নম্বর এপিসোডে তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা রয়েছে। প্রথম ঘটনাটা পাঠিয়েছে বাংলাদেশ থেকে আমাদেরই একজন শ্রোতা বন্ধু। ঘটনাটা একটি কবরস্থানকে কেন্দ্র করে। আর দ্বিতীয় ঘটনাটা একটি প্রেগনেন্ট মহিলার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা। আশা করছি আজকে দুটি ঘটনাই তোমাদের বেশ পছন্দ হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। আমরা কিন্তু 1000টা সাবস্ক্রাইবার থেকে খুব বেশি দূরে নেই, তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন যারা শুনছো, যাতে আমরা আমাদের প্রথম মাইলস্টোনটা অ্যাচিভ করতে পারি। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো তাহলে কথা না বাড়াই, আজকের প্রথম ঘটনাটা শুনে ফেলি। শুভ ভাই, তুমি কেমন আছো? আমি রিফাত, বাংলাদেশ গাজীপুর থেকে। আমি তোমার পাঠ করা নতুন ও পুরনো এপিসোডগুলো প্রায় শুনে ফেলেছি। ভৌতিক ঘটনাগুলো শুনতে ও ভয় পেতে বেশ ভালোই লাগে। আমিও একটা ঘটনা জানি। ঘটনাটা শুনলে হয়তো খুব ভয় পাবে না, কিন্তু অবাক হবে। এই ব্যাপারটা ঘটেছিল আমার এক চাচার সাথে। আমি চাচার বাসায় ঘুরতে গিয়ে ওনার কাছ থেকেই ঘটনাটা শুনেছি। চাচা ও আমার বয়সের ব্যবধানটা অনেকটাই, কিন্তু চাচা আমার সাথে অনেকটা বন্ধুর মতোই মিশত। যাই হোক, এবার ঘটনাটা লিখছি। আমার চাচা ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছে। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। চাচা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। এক কথায় খুব পরেশগার নামাজি ব্যক্তি উনি। এমনকি উনি খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারেন। আমার চাচা মাদ্রাসায় পড়াশোনা শেষ করে ওনাদের এলাকায় একটা মসজিদে খাদেমের কাজ নেয়। চাচা এলাকার নাম উল্লেখ করতে বারণ করেছে, তাই নামটা উল্লেখ করলাম না। ওই এলাকায় একটা বেশ বড় কবরস্থান আছে। আশেপাশের এলাকার মধ্যে ওই কবরস্থানটা সবচেয়ে বড়। ওই কবরস্থানটা চাচা যেই মসজিদে খাদেমের কাজ করত তার থেকে একটু দূরেই। মসজিদ থেকে কবরস্থানের গেটটা দেখা যেত। একবার কি হলো, ওই কবরস্থানের যে গার্ড ছিল সে মারা যায়। তো সাধারণভাবেই একজন গার্ডের দরকার ছিল, কিন্তু কবরস্থানের গার্ডের কাজ করতে সহজে কেউ রাজি হয় না। আমার চাচা যেহেতু ওই মসজিদে থেকে খাদেমের দায়িত্ব পালন করত, তাই ওই মসজিদের বড় হুজুর চাচাকে বলল, নাইমুর, তুমি তো এই মসজিদে থেকে কাজ করো। যতদিন একটা ভালো গার্ড না পাওয়া যাচ্ছে ততদিন তুমি সকালে ফজরের আজান দিয়ে কবরস্থানের গেটটা খুলে দিবা, আবার রাত 11টার পরে গেট বন্ধ করে দিবা। আমার চাচা যেহেতু ওইখানেই থাকতো তাই রাজি হয়ে গেল। আর মনে মনে ভাবলো, খালি সকালে গেট খোলা আর রাতে বন্ধ করে দেওয়া, এই তো কাজ, কোনো ব্যাপার না। এই রকম করে বেশ কয়েকদিন চলছে। চাচা সকালে গেট খোলে আর রাত 11টার পরে বন্ধ করে দেয়। এমনভাবে বেশ কয়েকদিন চলবার পর একদিন সন্ধ্যার দিকে পাশের পাড়া থেকে একটা লাশ আসে দাফন করবার জন্য। তো তারা চাচাকে খবর দেয়। কয়েক ঘন্টার মধ্যে তারা মৃতদেহ কবরে নামিয়ে জানাজা পড়ে কবর দিয়ে চলে যায়। চাচাও জানাজায় সামিল হয়েছিল। যেদিন ওই লাশ কবর দেয়া হয় সেই দিন ছিল মঙ্গলবার। এর ঠিক 2 দিন পরের ঘটনা। বৃহস্পতিবার রাতে চাচা কবরস্থানের গেট বন্ধ করবার জন্য যায়। ওই দিন গেট বন্ধ করতে অনেকটাই দেরি হয়ে যায়। রাত 12টা পার হয়ে যায়। চাচা যখন কবরস্থানের এদিক ওদিক উঁকি মেরে গেট বন্ধ করবে, এমন সময় নামাজ পড়ার শব্দ চাচার কানে আসে। চাচার মনে হলো বেশ অনেকজন মিলে এক সুরে নামাজ পড়ছে। চাচা বেশ অবাক হলো, কারণ কবরস্থান থেকে বসতি অনেকটাই দূরে। ওই জায়গায় নামাজ পড়লে এখানে তো শোনা যাবে না। ওই দিন চাচা আর বেশি কিছু না ভেবে গেট বন্ধ করে দিয়ে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন আর সেই রকম কিছুই ঘটেনি। এইভাবে
1 সপ্তাহ কাটল। আগে যেদিন চাচা নামাজ পড়ার শব্দ পেয়েছিল ওই দিন ছিল জুম্মা, কারণ রাত 12টা পার হয়ে গিয়েছিল। পরের সপ্তাহে বৃহস্পতিবার চাচার গেট বন্ধ করতে আবার রাত 12টা পার হয়ে যায়। ওই দিনও চাচা যখন গেট বন্ধ করতে যাবে তখন আগের দিনের মতো বেশ জোরে জোরে নামাজ পড়বার শব্দ পায়। চাচা একবার ভাবল, যাই ভেতরে ঢুকে দেখে আসি। চাচা যেহেতু মাদ্রাসার ছাত্র ছিল তাই জিন ভূতের ভয়টা অনেক কম। তার পর মুহূর্তে চাচার মনে হলো, না আজ দেরি হয়ে গেছে, জুম্মার দিন সকাল সকাল উঠতে হবে। এই ভেবে গেট বন্ধ করে ফিরে গিয়ে শুয়ে পড়ল। পরদিন রাতে ঘটে যাওয়া ব্যাপারটা বড় হুজুরকে বলল। বড় হুজুর চাচাকে বলল, ওটা তোমার মনের ভুল। এই কবরস্থানে রাত 12টার পর কেউ আসে না, তাহলে তুমি নামাজ পড়ার শব্দ শুনবে কি করে? কিন্তু চাচা ভাবল, আমি তো নামাজের শব্দ স্পষ্ট শুনতে পেয়েছি, তাহলে মনের ভুল হয় কি করে? চাচা মনে মনে ভাবল, সামনের বৃহস্পতিবার রাতে দেরি করে গেট বন্ধ করতে যাব আর দেখব ওখানে কি হয়। এই ভেবে চাচা সামনের বৃহস্পতিবার রাতের জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে বৃহস্পতিবার এসে যায়। ওই দিন চাচা দেরি করে রাতে কবরস্থানের গেট বন্ধ করতে যায়। গিয়ে সেই আগের 2 দিন রাতের মতো নামাজ পড়বার শব্দ শুনতে পায়। চাচা ভাবল, আজ দেখব এখানে এত রাতে কে নামাজ পড়ে। চাচা কবরস্থানে ঢুকে পড়ে। ঢুকে এদিক ওদিক খুঁজতে থাকে, খুব সাবধানে, যাতে যারা নামাজ পড়ছে তারা টের না পায়। যখন খুঁজতে খুঁজতে অনেকটাই ভেতর ঢুকে গেছে, চাচা যেখানে দাঁড়িয়ে ছিল ওইখান থেকে ডান দিকে মাথা ঘোরাতেই দেখে ওই দিক থেকে একটা হালকা সাদা আলোর আভা ভেসে আসছে। চাচা ওই দিকেই হাঁটতে থাকে। গিয়ে একটা গাছের আড়াল থেকে দেখে 4 জন মানুষ একটা কবরের সামনে বসে নামাজ পড়ছে। মানুষ বলছে ঠিকই, কিন্তু তারা লম্বায় অনেকটাই উঁচু। সবাই সাদা রঙের আলখাল্লা পরা, মাথায় সাদা টুপি। তারা একটা কবর জিয়ারত করছিল। কবরটা হচ্ছে 3 সপ্তাহ আগে সন্ধ্যায় পাশের পাড়া থেকে আসা লাশটা কবর দেওয়া হয়েছিল। ওই কবরের সামনে তারা বসে আছে। ওই 4 জনকে দেখে চাচার মানুষ বলে মনে হলো না। চাচা এবার খুব ভয় পেল। ওই দিনের মতো খুব সাবধানে ওখান থেকে চলে আসলো। পরদিন সকালে বড় হুজুরকে গতকাল রাতে দেখা ঘটনাটা বলল। বড় হুজুর এবার বিশ্বাস করল, কারণ উনি জানতেন চাচা মিথ্যা কথা বলে না। তখন বড় হুজুর বলল, ঠিক আছে, সামনের বৃহস্পতিবার রাতে আমিও তোমার সাথে যাব। আর ওই কবরটা যার ছিল ওই ব্যক্তির সম্পর্কে খোঁজ নেবে বলে মনে মনে ঠিক করলো বড় হুজুর। এইভাবে আরও একটা বৃহস্পতিবার চলে আসে। ওই দিন রাতে 12টার পরে হুজুর আর চাচা দুজনে মিলে কবরস্থানে যায়। ওই দিন তারা দুজনে মিলে শুনতে পায় অনেকজন মিলে কোরআন শরীফ পাঠ করছে। দুজনেই ওই শব্দের পিছু করে ওই কবরটার সামনে গিয়ে উপস্থিত হয়। গিয়ে দেখে 4 জন মিলে ওই কবরের সামনে বসে কোরআন তেলাওয়াত করছে। বড় হুজুর ওই 4 জনকে দেখেই সব বুঝতে পারে। উনি তখন চাচাকে নিয়ে আবার মসজিদে ফিরে আসে। বড় হুজুর এই কদিনে ওই মৃত ব্যক্তির সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছিলেন। মসজিদে ফিরে এসে চাচা বড় হুজুরকে ওই 4 জন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন বড় হুজুর বলে, আমি পুরো ঘটনাটাই তোমায় বলছি, তার আগে তুমি বলো, এই ব্যাপারটা কাউকে বলেছো? তখন চাচা বলে, না বলিনি। তারপর হুজুর বলতে শুরু করে, ওই যে কবরটা দেখছো, ওই কবরটা একজন কবিরাজের। ওনার নাম উস্তাদ ইমাম। ছদ্মনাম। উনি কবিরাজ হলেও সবসময় মানুষের ভালোই করেছেন, কখনো কারোর ক্ষতি করেনি। এমনকি উনি খুব পরিষ্কার ব্যক্তি ছিলেন। ওই যে 4 জন মানুষকে দেখলে, ওরা কেউ মানুষ নয়, ওরা সবাই জিন, কিন্তু ভালো জিন। ওই 4 জন জিন ওই কবিরাজকে কবিরাজিতে সাহায্য করত। ওই 4 জনকে ওই কবিরাজ তার পরিবারের সুরক্ষার দায়িত্ব দিয়ে যায়। কবিরাজ মারা গেলে ওই 4 জন জিন
টানা 3 সপ্তাহের জুম্মার রাতে কবর জিয়ারত করত, আর চতুর্থ সপ্তাহে তারা কোরআন তেলাওয়াত করে, যাতে ওই কবিরাজের মৃত্যুর পরে তার আত্মার জান্নাত নসিব হয়। এই ছিল মূল ঘটনা, আর বেশি বড় করলাম না। চাচা যেমন বলেছিল তেমনভাবেই লেখার চেষ্টা করলাম। ঘটনাটা বেশ অবাক করার মতন, আশা করব তোমার ভালো লাগবে। আর এই ঘটনাটা চাচার গ্রামের বাড়ির ঘটনা। শেষ করলাম বাংলাদেশ গাজীপুর থেকে। আসসালামু আলাইকুম। আজকে প্রথমেই আমরা কিন্তু একটা ইউনিক ঘটনা শুনিলাম। ঘটনাটি সত্যি আমার কাছে বেশ অবাক করার মতন মনে হলো, তাই তোমাদেরকে শোনালাম। তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটা তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও ঘটনাটা বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থেকো। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো ইউনিক ঘটনা থাকে তাহলে দেরি না করে আমাদেরকে মেল করে পাঠিয়ে দাও prechchakro23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে। আর মনে রাখবে, প্রেতচক্রে পাঠানো ঘটনাগুলো সত্যি কিনা তা প্রেতচক্র কখনোই যাচাই করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা। আমি শুধু ঘটনাগুলোকে গল্পের আকারে পড়ে শোনাবার চেষ্টা করি, তাই আশা করব তোমরা ঘটনাগুলোকে খোলা মনে শুনবে। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আর আগের এপিসোডে কয়েকজন বন্ধু আমাদেরকে কমেন্ট করেছিল, সেগুলো আমি দ্বিতীয় ঘটনার শেষে পড়ে শোনাবো। তাহলে তোমাদের জন্য আরও একটা নতুন ঘটনা রয়েছে, সেটা শুনে নেওয়া যাক। নমস্কার দাদা, আমি পাপিয়া, তোমার প্রেতচক্রের একজন সদস্য। তোমার গলায় বলা ঘটনাগুলো আমার খুব ভালো লাগে। শুধু আমি না, আমার বৌদি, সেও খুব ঘটনা শুনতে ভালোবাসে। বৌদির বিয়ে হয়েছে 8 মাস হলো। আমাদের বাড়ি আসার পর বৌদির সাথে একটা আনন্যাচারাল ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটাই আজ তোমার সাথে শেয়ার করব। যদি পছন্দ হয় তাহলে সকলকে পড়ে শোনালে আমাদের ভালো লাগবে। আমার দাদা কাজের সূত্রে ব্যাঙ্গালোরে থাকে। বিয়ের জন্য দাদা বাড়ি এসেছিল এবং 1 মাস বাড়িতে থেকে বৌদিকে নিয়ে ব্যাঙ্গালোরে চলে যায়। ব্যাঙ্গালোরে যাওয়ার 4 মাসের মাথায় আমরা খবর পাই বৌদি প্রেগনেন্ট। তাই বাবা মা সবাই বলে যে ওখানে বৌদির যত্ন হবে না, তাই বৌদিকে নিয়ে যেন গ্রামে ফিরে আসে এবং বৌদিকে আমাদের কাছেই রেখে যায়। কথা মতো দাদা 14 দিনের ছুটি নিয়ে গ্রামে আসে এবং সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল। বৌদিকে রেখে দাদা আবার চলে যায়। কথা ছিল 2 মাস পরে আবার আসবে। বৌদি প্রথমে এখানে থাকতে না চাইলেও পরে বাবা মা এবং আমাদের সাথে ভালো সম্পর্ক তৈরি হলে সে থেকে যায়। সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা পুকুর আছে, সেখানে আমরা সবাই স্নান করতে যাই। ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন বৌদি বায়না ধরেছিল পুকুরে আমার সাথে স্নান করতে যাবে। মা কিছুতেই রাজি হয়নি বৌদিকে এই অবস্থায় পুকুরে স্নান করতে দিতে, কিন্তু বৌদি আমার কাছে অনেক বায়না ধরায় আমি বৌদিকে বললাম, ঠিক আছে তুমি আমার সাথে চলো, বলবে তুমি পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকবে, আমি স্নান করব। তখন ঠিক বেলা 12টা বাজে। আমি বৌদিকে নিয়ে ওই দুপুরবেলা পুকুরে যাই। মা আমাদের দুজনের পুকুরে যাওয়ার ঘটনা সম্পর্কে কিছুই জানতো না তখন। আর আমার মাথায় এই কথাটা মোটেও আসেনি যে বৌদিকে নিয়ে এই অবস্থায় দুপুরবেলা কোথাও বেড়াতে নেই। আমরা যখন পুকুর পাড়ে আসলাম দেখলাম পুকুর পুরো ফাঁকা, কেউ ছিল না সেই সময়। আমি বৌদিকে বললাম, চলো ভালোই হয়েছে, এই সুযোগে আমরা স্নানটা করে নিই। এই বলে আমরা জলে নামতে যাব, এমন সময় আমাকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। জলে ভেসে উঠে পিছনের দিকে ঘুরে তাকালাম। যখন দেখলাম পুকুরের আশেপাশে কেউ নেই তখন আমি অনেক বেশি ভয় পাই। আমি যখন তাড়াতাড়ি করে পুকুর ঘাটে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলাম তখনই আমার পা ধরে কেউ টান দিয়ে জলের নিচে নিয়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে উপরে উঠে বৌদিকে খুঁজতে থাকি। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখি বৌদিও পুকুরে নেমে গেছে। পুকুর থেকে বৌদিকে নিয়ে উঠতে যাব, দেখি বৌদির কানের নিচে নখের আঁচড় বসিয়েছে কেউ। আমি তাড়াতাড়ি পুকুর থেকে উঠে বৌদিকে নিয়ে এক দৌড়ে বাড়ি চলে যাই। এইভাবে দৌড়ে আসায় বাড়ির সবাই অবাক হয়ে যায়।
সবাই আমাদের পেছন পেছন আসে আমাদের কি হয়েছে তা জানবার জন্য, কিন্তু আমরা তাড়াতাড়ি রুমে ঢুকে রুমের দরজা বন্ধ করে দিই। সবাই দরজা নক করছে, কিন্তু আমরা কোনো কথাই বলিনি। দেখলাম বৌদির কানের নিচে নখের দাগ, বেশ বড়সড়, খুব ব্যথা করছে, জ্বলছে, কিন্তু রক্ত বের হচ্ছে না। আমি কাপড় বদলিয়ে রুমের দরজা খুলে বাইরে এসে দেখলাম মা বসে আছে। আমাকে দেখে আমার কাছে ছুটে এসে বলতে লাগলো, কি হয়েছে বলতো? তুই এই দুপুরবেলা বৌমাকে নিয়ে কোথায় গিয়েছিলিস? আমি তখন সত্যি কথাই বলে দিলাম যে বৌদি বায়না করেছিল আমি পুকুরে স্নান করতে নিয়ে গিয়েছিলাম। কথাটা শুনে মা প্রচণ্ড রকম রেগে যায় এবং রেগে গিয়ে আমাদের দুজনকেই খুব বকাবকি করে। তা যাই হোক, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আমি আর বৌদি একটা ঘরেই ঘুমাই। আমি ঘুমের মধ্যে খেয়াল করলাম বৌদি প্রচণ্ড রকমভাবে উসখুস করছে এবং মুখ দিয়ে কেমন গো গো করে আওয়াজ করছে, বোবায় ধরলে যেরকম হয় সেই রকম করছে। আমি তখন বৌদিকে ডেকে দিই, উনি উঠে বসে। তারপরে আমি জিজ্ঞাসা করলে বলে যে মনে হচ্ছিল যে কেউ যেন ওনার উপর ফিজিক্যাল টর্চার করছে এবং মারছে। গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে আছে। তারপরে আর কিছু হয়নি, কিন্তু ঘটনাটা 2-3 দিন পর থেকে রোজ রাতে ঘটতে থাকে। বৌদির শরীর খারাপ হতে শুরু করে। বৌদি কিছুদিনের মধ্যে খুব রোগা হয়ে যায়, ওজন একেবারে কমে 45 কেজি হয়ে যায়। এই অবস্থায় এতটা ওজন কমা খারাপ। ডাক্তার বকাবকি করেন, কিন্তু কোনো রোগ ধরতে পারেন না। বৌদির এই রকম অবস্থা দেখে সেদিন পুকুর ঘাটে ঘটে যাওয়া সত্যি ঘটনাটা মাকে বলি। মা কথাটা শোনার পর আমাদের দুজনকে কি পরিমাণে বকেছিল সেটা কোনোদিনও ভুলতে পারবো না। তারপরে মা বৌদি ও আমাকে নিয়ে একটা বুড়িমার কাছে যায়। বুড়িমা বৌদিকে দেখেই বলে, ওকে বারান্দাতেই দাঁড় করিয়ে রাখো, ঘরের ভেতরে এনো না। তিনি বারান্দাতে বৌদিকে গোল করে একটা দাগ কেটে দেয় এবং তার মধ্যেই দাঁড় করায়, এবং তিনি ঘরের ভেতর থেকে বিভিন্ন ধরনের মন্ত্র বলে এবং কিছুক্ষণ পরে বলে যে যেইভাবে দাঁড়িয়ে আছো ঠিক সেইভাবে সোজা পা ফেলে হাত জোর করে বৌদি যেন ঘরের ভেতরে ঢোকে, চোখ খুলবে না এবং এদিক ওদিক তাকাবেও না। বুড়িমার কথা মতো বৌদি ওইভাবেই ঘরে ঢোকে এবং বুড়িমা বৌদির মাথায় হাত দিয়ে কিছু মন্ত্র পড়ে। তখন বৌদি বলল যে তার গা পুরো হালকা হয়ে গেছে এবং গায়ে যে ব্যথা ছিল সেগুলো সমস্ত কিছুই এক নিমেষে উধাও হয়ে গেল মনে হলো। তখন বুড়িমা বৌদিকে জল পড়া দেয় ও একটা তাবিজ দেয়, বলে জল পড়াটা খাবে আর গলায় তাবিজটা পরে থাকতে যতদিন না বাচ্চা হচ্ছে এবং বাচ্চার 18 মাস বয়স হচ্ছে ততদিন পর্যন্ত। তারপরে মা বুড়িমার কাছে জানতে চায় যে কি হয়েছিল। বুড়িমা বলে যে একেই তো ভর দুপুরবেলা ওরা পুকুর ঘাটে গেছিল স্নান করতে এবং ওদের যাওয়ার পথে সেই সময় একটা খারাপ আত্মা ওখান থেকে যাচ্ছিল। সেই আত্মার হাওয়া বৌদির গায়ে লাগে, তাই এই রকম হয়েছিল। আমার বৌদি এখন ভালো আছে, তারপর থেকে আর কোনো রকম সমস্যা হয়নি। যদি তোমার ভালো লাগে ঘটনাটা পড়ে শোনালে আমরা খুব খুশি হব। কেমন লাগলো আজকের ঘটনা দুটি? কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগলো, বেশি অবাক করার মতন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে চটপট আমাদেরকে জানাতে পারো। আর ওভারঅল ঘটনাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এপিসোডটাকে। আর নতুন যারা আমাদের চ্যানেলে ভিজিট করছো তারা যদি আমাদের এপিসোডটা ভালো লেগে থাকে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকতে পারো। আর আমি যেটা বারবার বলছি, তোমরা প্লিজ আমাদের ঘটনাগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, কারণ কয়েকটা এপিসোডে আমরা আগের মতো রিচ পাচ্ছি না। যাই হোক, আগের এপিসোডে যারা কমেন্ট করেছে এবার তাদের নামগুলো একটু পড়ে নেব। প্রথমেই দেখতে পাচ্ছি কমেন্ট করেছে ইসমাইল শেখ, লিখছে হাই দাদা। হ্যালো ইসমাইল, কেমন আছো? তারপর কমেন্ট করেছে এমডি মঞ্জু, খুব ভালো লাগছে ভাই, আমরা গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। এরপর কমেন্ট করেছে এমএস দিয়ানজিতু, ঘটনাগুলো খুব ভালো হয়েছে। তারপর কমেন্ট করেছে শুভ ঘোষাল, বলছে নাইস, থ্যাংক ইউ শুভ।
এক শুভ আর এক শুভকে থ্যাংক ইউ বলছে। এরপর কমেন্ট করেছে আকাশ মণ্ডল, বলছে গল্পগুলো ভয়ের ছিল। থ্যাংক ইউ আকাশ, তোমাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে কমেন্ট করছো, আমাদেরকে সাপোর্ট করছো। আশা করি পরবর্তী দিনেও তোমরা আমাদেরকে সাপোর্ট করে যাবে। আর আমাদের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো রকম সত্যি ভৌতিক ঘটনা আছে, সেটা হতে পারে তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো খুব সহজে লিখে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। প্রেতচক্র23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের এই ঘটনাগুলো শুনবে। 107 নম্বর এপিসোডে আমরা কিন্তু বেশ ভয়ঙ্কর একটা ঘটনা নিয়ে হাজির হব। একটা খন্নাস জিনের ঘটনা, যাকে পিশাচ জিনও বলা হয়ে থাকে। তাই আশা করব তোমরা 107 নম্বর এপিসোডটা কেউ মিস করবে না, পুরো ঘটনাটা শুনবে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে সোমবার আরও কিছু নতুন ভয়ের ঘটনার সাথে। সবশেষে যেটা বলে থাকি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।